নমস্কার। আজকের সান্ধ্য অধিবেশনে সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও শুভকামনা। তো আজকে নারী দিবস আমরা জানি। তো নারী দিবস মানে যে শুধু নারীদের দিন তা তো নয়, প্রতিটি দিনই নারীদের দিন, তাই না? তো আজকে আমার ফার্স্ট এই প্রোফাইল থেকে লাইভ করছি। চাইল্ডহুড থেকে লেট অ্যাডাল্টহুড পর্যন্ত মেয়েদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় সেই নিয়ে একটু কথা বলবো, এবং দ্বিতীয় ভাগে এটা নিয়ে কথা বলবো যে এই অসুবিধাগুলোকে আমরা কি করে দূর করতে পারি। তো আপনাদের যদি এখানে প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমি এখন যদি পারি জবাব দেব, নইলে আমি পরে নিশ্চয়ই জবাব দেব। তাহলে আমরা প্রথম ভাগে যাচ্ছি যে আমাদের চাইল্ডহুড থেকে লেট অ্যাডাল্টহুড মেয়েদের জীবনে কি কি সমস্যার আমরা সম্মুখীন হই। প্রথমেই আসছি যে চাইল্ডহুডে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন অনেক জায়গায় করা হয়ে থাকে। হ্যাঁ, দেবলীনা দেখছে, খুব ভালো লাগছে, আমি বুঝতে পারছি যে তাহলে দেখা যাচ্ছে ব্যাপারটা। অলোকে তো শোনা যাচ্ছে তো? ওকে। তো আমরা প্রথমেই যেটা দেখি, অনেক জায়গায় একটা জেন্ডার ডিসক্রিমিনেশন করা হয়, অর্থাৎ লিঙ্গ বৈষম্য করা হয়। এখনো ইন্ডিয়ার অনেক জায়গায় ছেলেদেরকে মেয়েদের থেকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটা পড়াশোনার ক্ষেত্রে, সেটা শিক্ষার ক্ষেত্রে। এমনকি এটা দেখা যায় যে মাছের মুড়োটি পর্যন্ত ছেলে সন্তানের পাতে দেওয়া হচ্ছে। তো এইভাবে ছোটবেলায় মেয়েরা অনেক সময় একটা জেন্ডার ডিসক্রিমিনেশনের অর্থাৎ লিঙ্গ বৈষম্যের সম্মুখীন হয়, এবং এটার ফলে ওদের মনে কিন্তু একটা ক্ষত থেকে যায় এবং একটা লো সেলফ এস্টিম গড়ে ওঠে, সেটা কিন্তু তারা বহন করতে থাকে। তো এটা তো হয়। তার পরবর্তী সময়টা যেটা আসছে সেটা হচ্ছে যে চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজড। এরকম অনেক আছে যে আমাদের পরিবারে বা পরিবারের বাইরে ছোট বাচ্চাদের যৌন হেনস্থা করা হয়ে থাকে টিল নাও। সেটা একটা বাচ্চার মনে একটা অসম্ভব একটা দাগ ফেলে, ক্ষত তৈরি করে, এবং বাচ্চাকে পরবর্তীকালে জীবনে সেটা থেকে তার অ্যাংজাইটি, স্যাডনেস, ডিপ্রেশন তৈরি হয়, লো সেলফ এস্টিম তৈরি হয়, এবং সবচেয়ে মারাত্মক যেটা সেটা হচ্ছে সে কিন্তু আর হয়তো ভালোভাবে কোনো রিলেশনশিপে যেতে পারে না। তো এই দুটো হচ্ছে একটা চাইল্ডহুডের ক্ষত, আমরা অ্যাড্রেস করতে পারি। তারপরে আস্তে আস্তে আমরা যেতে পারি হচ্ছি, হ্যাঁ সঞ্জরি দেখছে, খুব ভালো লাগছে, দেবলীনা তো আছেই। তারপরে আমরা আসছি আস্তে আস্তে আমাদের পিউবার্টির দিকে। এখন পিউবার্টি অনেক এগিয়ে এসেছে, আমরা জানি প্রায় 13 থেকে 10-এ নেমে এসেছে। এই সময় মেয়েদের একটা মারাত্মক রকমের হরমোনাল চেঞ্জেস আসে, এবং সেই হরমোনাল চেঞ্জেসের জন্য শরীর ও মনের বিভিন্ন রকম পরিবর্তন হয়। স্যাডনেস হতে পারে, ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, এবং সবসময় একটা খিচখিচ করছে, হয়তো বাবা মার কথা ঠিকঠাক শুনছে না, এবং নিজের বডি ইমেজের প্রতি যে আমি কেমন দেখতে, এটা একটা সচেতনতা তৈরি হতে থাকে। এবং এটার থেকে কি হয়, একটা মানসিক চাপে কিন্তু কিশোরীরা পড়ে যায়, এবং দেখা যায় যে পরবর্তীকালে এটাও তারা বহন করে নিয়ে যায়। এই সময় একটা হয় যে একটা বডি শেমিং, একটা বডি শেমিং এর একটা ইস্যু এসে যায়, যে অনেক সময় হয়তো কেউ একটু সুন্দর দেখতে, কেউ একটু ফর্সা, কেউ কালো, এটা বাইরের থেকে অন্যরা সেটা বলতে থাকে যে তুই অতটা ফর্সা না, তুই কালো, তোর হাইটটা অতটা ভালো না, একটা বডি শেমিং এর একটা ইস্যু এসে যায়।
তো সেটাও কিন্তু এই বয়সে মেয়েরা ফেস করে এবং তাদের একটা মনে চাপ হয়, যে বডি ইমেজ নিয়ে তারা খুব সচেতন হয়ে ওঠে। এরপরে এই সময় একটা বিপরীত লিঙ্গের প্রতি তো একটা আকর্ষণ গড়েই ওঠে মানুষের, এবং একটা প্রেমের জোয়ারে ভেসে যাওয়ার একটা খুব চান্স থাকে। অনেক সময় এই সময় পিয়ার প্রেসারে বা অন্যান্য কারণে যে আমাকে প্রেম করতে হবেই, এই একটা ব্যাপারে মানুষ কিন্তু, কিশোরীরা একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। এবং এই ছোটবেলার সম্পর্ক অনেক সময় হয়তো ঠিকঠাক কাজ করে না। তখন কি হয়, একটা ব্রেকআপ ইস্যু এসে যায়। আমার কাছে এরকম অনেক আসে যে এরকম 17-18 বয়সে যারা পিয়ার প্রেসারে স্কুলে পড়ে, 11-12-এ, যে তারা প্রেম করতে চায় বা প্রেম করেছে কিন্তু ব্রেকআপ হয়ে গেল। তখন একটা প্রচন্ড একটা মানসিক যন্ত্রণা, এবং একটা এমন হয় যে সেটা থেকে ডিপ্রেশন এবং অনেক সময় একটা সুইসাইডাল দিকেও কিন্তু আহ এই সময় একটা যাওয়ার চান্স থাকে। তো এটা আমাদের অভিভাবকরা, আমরা যদি একটু ওয়াকিবহাল থাকি এই সময়টা, যদি বাচ্চারা দেখা যায় যে একটু আইসোলেটেড হয়ে যাচ্ছে, কারোর সাথে কথা বলতে চাইছে না, বা মানে একটু রাগ হয়ে যাচ্ছে, বা আগের কোনো জিনিস পছন্দ করতো সেটা এখন আর করছে না, একটু আলাদা আলাদা থাকছে, সব সময় কাঁদছে, আমরা অভিভাবকরা যদি এটা একটুখানি নজরে রাখি তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা থেকে ওরা বেরিয়ে আসতে পারবে। তো এই তো গেল আমাদের একটা পিউবার্টির, আমি যেটা বললাম যে পিউবার্টির সময় অনেকটা মানসিক শারীরিক একটা পরিবর্তন হয়। এই সময় একটা বডি শেমিং এর একটা অসুবিধা হতে পারে, এবং একটা আহ অন্য সম্পর্ক, অন্য লিঙ্গ বা সমলিঙ্গের প্রতি আকর্ষণ হলেও সেটা যদি ব্রেকআপ হয়, তার থেকে কিন্তু অনেক মানসিক অসুবিধা আসতে পারে। তো এটা যদি আমরা নিজেরা এবং আমাদের সন্তানদের একটু আমরা ওয়াকিবহাল করে দিই, আমার মনে হয় এটা বেশ কাজে আসতে পারে। এবার আসছি, এবার মেয়েদের পড়াশোনা শেষ হয়ে গেল, তারা কর্মক্ষেত্রে প্রবেশ করলো। হ্যাঁ, পিয়ালি মজুমদার দেখছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কর্মক্ষেত্রে প্রবেশ করলো, তারা কর্মক্ষেত্রে প্রবেশ করার পরে যেটা হয় যে ওখানে কিন্তু একটা প্রচন্ড বৈষম্য দেখা যায়, জেন্ডার ডিসক্রিমিনেশন, যে এটা মেয়েরা পারে, এটা পারে না, বা ওই কাজটা মেয়েরা ঠিকঠাক পারে না করতে, এবং ওখানে কিন্তু অনেক সময় সেক্সুয়াল হ্যারাসমেন্টও হয়। এটার থেকেও কিছু মেয়ে বলতে পারে, ভোকাল হয়, বেরিয়ে আসতে পারে, আর কিছু মেয়ে কিন্তু এটা চেপে রাখে এবং মনের মধ্যে থেকে যায়, তার ফলে একটা আহ একটা স্টিগমা ক্যারি করতে থাকে, এবং একটা মানসিক একটা দ্বিধা দ্বন্দ্ব এগুলো চলতে থাকে। এবার আস্তে আস্তে যাচ্ছি, আমাদের কর্মক্ষেত্র হয়ে গেল, এবার মেয়েরা একটা নতুন জীবনে প্রবেশ করতে যায়, সেটা হচ্ছে বিয়ে। বিয়ে এখন হচ্ছে, যখনই হোক না কেন বিয়ের পরে একটা মেয়ের জীবনটা পুরো ওলট পালট হয়ে যায়। আসলে আমাদের তো দুটো মানুষের মধ্যে এখানে বিয়ে হয় না, বেসিক্যালি দুটো পরিবারের মধ্যে বিয়ে হয়। এবং অনেক সময় দেখা যায় যে প্রি অকুপাইড যে ধ্যান ধারণাগুলো আমাদের ছিল আমাদের উডবি হাজবেন্ডের সম্পর্কে, সেগুলো কিন্তু মেলে না, এবং আমাদের ফ্যামিলি সম্পর্কে সেগুলো মেলে না। সম্প্রতি একটি সিনেমা দেখেছিলাম সাইনা মালহোত্রার, যে মিসেস সিনেমাটা, ওখানে দেখা গেল একটি মেয়ে বিয়ে হলো তার, কিন্তু সেখানে দেখা গেল যে একটি যেন রান্না করার যন্ত্র এবং একটি সন্তান উৎপাদনের যন্ত্র, জাস্ট এইভাবেই তাকে আনা হয়েছে। তো মারাত্মক রকমের এখানে এখনো ইন্ডিয়ান কালচারে এগুলো আছে, হয়তো আমাদের শহরে সভ্যতায় এতটা নেই, কিন্তু এগুলো কিন্তু এখনো আছে, যে একটা মেয়ের বিয়ের পরে তাকে ঘরে থাকতে হবে। এবং হ্যাঁ অলিভিয়া, অনেক দিন দেখা হয়নি, হ্যাঁ দেখ, যদি এটা লাইফটাই থাকতে পারিস ভালো লাগবে। তো যাই হোক, তারপরে বিয়ের পরে মেয়েদের মধ্যে এই যে একটা পরিবর্তন হয়, তার কাছে অনেক রকম ডিমান্ড করা হয়, যে এইটা করতে হবে, হয়তো মেয়েটা সেটা আহ একদম একদম, বাবা মার ভূমিকা বিরাট, বাবা মার ভূমিকা বিরাট। তো বিয়ের পরে যখন মেয়েরা একটা নতুন সংসারে যায়,
তাদের অনেক মেয়েদেরই স্বপ্নটা থাকে, অনেক স্বপ্ন থাকে। এই সিনেমাটা যেমন দেখানো হয়েছে, মেয়েটির একটি নাচের গ্রুপ ছিল, তাকে নাচ করতে দেয়া হচ্ছিল না। তো তখন তার মধ্যে একটা ভীষণ একটা কষ্ট হচ্ছে। তো স্বপ্নটাকে অনেক সময় আহ গলা টিপে মারা হয়। তো বিয়ের পরে একটা মেয়েদের মানসিক অনেক পরিবর্তন ঘটে, এবং অনেক জায়গায় তো হোম ভায়োলেন্সও হয়, যেটা আমরা দেখেছি যে মারামারি, মানে ডাউরি এসবের জন্য একটি মেয়েকে অত্যাচারও করা হয়, সেগুলো আমরা দেখেছি। তুমি এটা করতে পারো না, তুমি ওটা করতে পারো না, একটা মানে অদ্ভুত একটা, যেন তার একটা অন্য পৃথিবীর জীব, তাকে মানিয়ে নেওয়া, মানিয়ে নিয়ে চলা। আমাদের মতো মানুষরা যাদের সন্তান রয়েছে, তারা যদি একটু এটা সম্পর্কে ওয়াকিবহাল হই, তাহলে কিন্তু আমরা মনে হয় এটা থেকে আমরা আস্তে আস্তে সচেতন ভাবে বেরিয়ে আসতে পারবো। তাহলে গেল এই বিয়ে। বিয়ের পরেও একটা প্রচন্ড মানসিক দ্বন্দ্ব কাজ করে মেয়েদের মধ্যে। এরপরে আসছি যে একটা বিয়ের পরে সন্তান ধারণ। এই সন্তান ধারণের পরে মেয়েদের মধ্যে কিন্তু একটা পোস্টপার্টাম ডিপ্রেশন বা অ্যাংজাইটি হয়, একটা স্যাডনেস তৈরি হয় বিভিন্ন হরমোনাল ডিসব্যালেন্সের জন্য, এবং তাতেও মেয়েদের কিন্তু অনেক আহ মানসিক অসুবিধা হয়। সেখানে যদি পার্টনার পাশে থেকে বা বাড়ির লোক পাশে থেকে একটু তাকে সাপোর্ট করা যায়, তাহলে কিন্তু এটা থেকে আশা করা যায় মেয়েরা সহজে বেরিয়ে আসতে পারবে। এরপরে হয়তো মেয়েরা, কোনো একটা মেয়ে একটু সন্তান বড় হলো, সে আবার চাকরিতে জয়েন করলো, কিন্তু সে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ঠিক মতো চালাতে পারে না। তখন তার মধ্যে একটা গিল্ট তৈরি হয় যে আমি হয়তো আমার সন্তানকে ঠিকঠাক দেখতে পাচ্ছি না, বাড়িকে ঠিকঠাক আহ মানে সময় দিতে পারছি না, একটা গিল্ট তৈরি হয়। এই গিল্টের থেকে কিন্তু মেয়েদের মনটা আহ খুব খারাপ হয়ে যায়, এবং স্যাডনেস হয়, ডিপ্রেশন হয়। তো এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটার জন্য বাড়ির লোকের খুব সাহায্য প্রয়োজন। বাড়ির লোক যদি একটু সাপোর্ট করে, এইটা থেকে কিন্তু মেয়েরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে, অনেকটা সময় চলে গেল, হয়তো 40 পেরিয়ে গেছে, মেয়েটি 41, 42, 45-এ যাচ্ছে। মিড লাইফ ক্রাইসিস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এই মিড লাইফ ক্রাইসিসে আস্তে আস্তে মেয়েটির মধ্যে বিভিন্ন হরমোনাল চেঞ্জেস আসছে, এবং তার হয়তো বাচ্চারা বড় হয়ে গেছে, একটা এমটিনেস সিনড্রোম এসেছে, এবং তার থেকে একাকিত্ব, স্যাডনেস, অ্যাংজাইটি, একটু মানে ইরিটেশন, এগুলো তো আসছেই। আবার অন্য ধরনের চেঞ্জেসও দেখা যায়। হয়তো খুব ইয়াং মেয়েদের মতো সে সাজতে শুরু করলো, বা একটা জেলাসি হচ্ছে, অথবা এটাও দেখা যায় যে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে অযথা জড়িয়ে গেল, এবং সেটার থেকে একটা প্রবলেম ক্রিয়েট হলো। তো এই মিড লাইফ ক্রাইসিসেও মেয়েদের কিন্তু শারীরিক এবং মানসিকভাবে অনেক ধরনের পরিবর্তন হয়, এবং তার থেকে মানসিকভাবে মেয়েদের কিন্তু অনেক বিপর্যয় ঘটে। তো আমরা মিড লাইফ ক্রাইসিসটা ক্রস করলাম। এরপরে আস্তে আস্তে যাচ্ছি যে মিড লাইফ ক্রাইসিসের পরে একটা এখন ইস্যু উঠে এসেছে, সেটা হচ্ছে ডিভোর্স। অনেক মানুষের মধ্যেই ডিভোর্স হচ্ছে, এবং ডিভোর্সের পরে একটা সাংঘাতিক একটা স্যাডনেস, ডিপ্রেশন এটা তৈরি হয়। তার থেকে মেয়েদের মধ্যে একটা প্রচন্ড একটা প্যানিক অ্যাটাক হোক, ডিপ্রেশন হোক, ভয় হোক, একটা তৈরি হয়, কি করে এটাকে সে বহন করে নিয়ে যাবে। এই ডিভোর্সটা কিন্তু একটা মেয়েদের মানসিকভাবে খুব বিপর্যস্ত করে তোলে। তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছি, সেটা হচ্ছে উইডোহুড। এখন একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে উইডোহুড বা বৈধব্য, সেটা একটা মহিলার মধ্যে অসম্ভবভাবে একটা মানসিক ট্রমা দিয়ে তারা যায়, এবং মনে হয় যেন পৃথিবীটা হারিয়ে ফেলছে, বেঁচে থাকার কোনো মানে খুঁজে পায় না। এবং আস্তে আস্তে তখন যখন বয়সটা ঢলে আসে 70, 75, নিজেকে যেন একটা ঘরের আসবাব হিসাবে মনে হয়, যে আমি তো কিছুই করতে পারি না। হয়তো তেমনভাবে টাকা তখন সে ইনকামও করতে পারছে না, তখন তার মানসিকভাবে সে যেন একটা ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ে। তো এইগুলো আমি আস্তে আস্তে একটু আলোচনা করলাম। চাইল্ডহুড টু লেট অ্যাডাল্টহুড। চাইল্ডহুডে বলেছি যে একটা অ্যাবিউজ হতে পারে,
জেন্ডার ডিসক্রিমিনেশন হতে পারে, এরপরে পিউবার্টি আসে, পিউবার্টিতে বডি শেমিং হতে পারে, একটা ব্রেকআপ ইস্যু হতে পারে, তারপরে মেয়েদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেমস আসতে পারে, এরপর মেয়েদের বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে পুরোপুরি লাইফটা চেঞ্জ হয়ে যায়, সেখানে অনেক রকম নতুন নতুন ফ্যাক্টর কাজ করে, এটা করতে হতে পারে, ওটা করতে হতে পারে, হোম ভায়োলেন্স আসে, এবং তারপরে দেখা যায় যে একটা মেয়ে মানিয়ে নিয়ে একটি সন্তানের মা হলো, তারপরে পোস্টপার্টাম ডিপ্রেশন, অ্যাংজাইটি আসে, মন খারাপ করে, স্যাডনেস হয়। এটার থেকে আস্তে আস্তে মেয়েরা হয়তো বেরিয়ে চাকরিতে জয়েন করলো, সেখানেও কিন্তু একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা প্রবলেম হয়, মনের মধ্যে একটা গিল্ট কাজ করে যে আমি আমার সন্তানকে সময় দিতে পারছি না, বাড়িকে সময় দিতে পারছি না। তারপরে আস্তে 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 মিড লাইফ ক্রাইসিস শুরু হয়। এই মিড লাইফ ক্রাইসিসে মেয়েদের বিভিন্ন ধরনের একাকিত্ব, স্যাডনেস, ডিপ্রেশন, এবং তারা জেলাস ফিল করে তাদের কম বয়সী মেয়েদের ওপরে, বা হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অযথা জড়িয়ে গেল। তো এভাবে বিভিন্নভাবে হ্যাঁ, পায়েল মুখার্জি বলছে দেখছে, হ্যাঁ দিদিভাই বলছে ভালো লাগলো। তো এইভাবে আস্তে 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 আমাদের উমেনহুডটা এগোতে থাকে। এবং তারপরে আমি যেটা বললাম যে হয়তো কারো ডিভোর্স হলো, সেটা একটা মারাত্মক একটা তার মনে চাপ পড়ে। তারপরে আমি যেটা একটা আলোচনা করলাম যে কারুর হয়তো এরকম একটা উইডোহুড, বৈধব্য, সেটাও প্রচন্ড একটা মনের কষ্ট হয়। এবং আস্তে আস্তে যেন আহ বয়স গড়িয়ে যায়, মেয়েরা যেন মনে হয় তারা যেন একটা ঘরের আসবাবে পরিণত হয়েছে। তো এইভাবে একটা সংক্ষেপে আলোচনা করলাম যে বিভিন্ন স্টেজে কি কি মানসিক অবস্থার সম্মুখীন মেয়েদের হতে হয়, ফ্রম চাইল্ডহুড টু লেট অ্যাডাল্টহুড। তো আমরা যদি একটু ওয়াকিবহাল থাকি নিজেরা, আমরা কিন্তু নিজেরা চেষ্টা করব এটা থেকে বেরিয়ে আসার, বা কারোর সাথে আলোচনা করলাম, দরকার হয় কোনো সাইকোলজিস্টের আমরা দ্বারস্থ হতে পারি। এইভাবে আমাদের একটা লাইফ স্প্যানটা কিন্তু মেয়েদের চলতে থাকে। কিন্তু সব শেষে একটাই বলবে, এবার আমরা একটা পজিটিভিটির দিকে আসছি, এটা তো আর কিছুটা নেগেটিভ কথার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। একটি মেয়ের কিন্তু অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়াটা ভীষণ দরকার এখনকার দিনে। সেটা কিন্তু একটা মাস্ট। বিয়ের পেছনে টাকা খরচা না করে যদি মেয়েরা মা বাবাকে এটা বলে যে এই টাকাটা আমাদের জন্য ফিক্সড করে দেওয়া হোক, এটা কিন্তু আমার মনে হয় সবাই একবার চেষ্টা করে দেখতে পারে। কেননা অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু একটি মেয়েকে ভালোভাবে বাঁচতে সাহায্য করে। এইটা গেল এই। এবং আমাদের নিজেদেরকে নিজেদেরই ভালো রাখতে হবে। কেউ এক্স বাবু, ওয়াই বাবু এরা আমাদের ভালো রাখবে না। তো সংক্ষেপে আজকে একটু ছোট্ট করে আলোচনা করব যে কিভাবে আমরা নিজেরা সেলফ কেয়ার করতে পারি। আমাদের ওয়েলবিং এর জন্য আমাদের মাইন্ড, বডি এবং সোল, আমাদের মন, আমাদের শরীর এবং আমাদের আত্মা, এই তিনটেকে আমরা কিভাবে ভালোভাবে রাখতে পারি। প্রথমে আসছি মাইন্ডের ক্ষেত্রে। আমরা মাইন্ডের ক্ষেত্রে কি করতে পারি? আমরা অনেক কিছু নতুন কিছু শিখতে পারি, কেন শেখার তো কোনো শেষ নেই। এভরি মোমেন্ট ইজ আ নিউ মোমেন্ট। আমরা নতুন কিছু শিখতে পারি, অনেক ক্রিয়েটিভ কাজকর্ম করতে পারি। যার হয়তো আগে নাচ করতে ভালো লাগতো, কিংবা গান করতে ভালো লাগতো, আঁকতে ভালো লাগতো, সেগুলো আমরা নতুন করে জয়েন করতে পারি। আমাদের যদি মন খারাপ হয়, আমরা কিন্তু কাঁদতে পারি, এটাও কিন্তু এক ধরনের সেলফ কেয়ার। এবং আমরা ডায়েরিতে লিখতে পারি যে আমাদের কি কি হয়েছে। এই সবগুলোর মাধ্যমে আমাদের মনের যে কষ্টটা কিন্তু সেটা অনেকটা দূর হয়, আমরা মাইন্ডটাকে ভালো রাখতে পারি। এরপরে আসছি যেটা আমাদের বডি। দিনে 8 ঘন্টা এক্সারসাইজ করা, এনি কাইন্ড অফ এক্সারসাইজ, একটু 40 থেকে 50-এর পরে হাঁটাহাঁটি, বা যদি কেউ কার্ডিও করে অন্যান্য সুইমিং করতে পারে, বা যদি বাড়িতে সাইকেল থাকে বা জিম জয়েন করতে পারে, হাঁটাটা খুব দরকার। সেটা করা, 6 থেকে 8 ঘন্টা ঘুমোনো, একটা ব্যালেন্স ডায়েট খাওয়া, সবকিছু মিলিয়ে একটা ব্যালেন্স ডায়েট খাওয়া, এবং রেস্ট নেওয়া, পর্যাপ্ত রেস্ট নেওয়া, সেটা হতে পারে দিনের বেলা একটু ঘুমোনো। এগুলোতে কিন্তু আমাদের শরীরটা খুব ভালো থাকে। তো এটা তো গেল হচ্ছে আমাদের মাইন্ড, বডি। এবার আসছি সোল,
আত্মার শুদ্ধিকরণ কিভাবে করা যায়। তো এটা করতে গেলে দরকার আমাদের মানে মেডিটেশন আমরা করতে পারি, যোগা করতে পারি, এবং নেচারের সান্নিধ্যে আসা, অর্থাৎ আত্মার আমাদের সোলের শুদ্ধিকরণ। আমরা নেচারে একটুখানি বিকেলে বেড়াতে পারি, আমরা আহ, আমাদের সমাজ সেবামূলক কাজ করতে পারি, যে ছোট ছোট জায়গায় একটু হয়তো বাচ্চাদের পড়ালাম, কিংবা একটু পথ শিশুদের পড়ালাম, তাদের কিছু দিলাম। আমরা পশু পাখিদের জন্য একটুখানি বিস্কুট বা একটু জল দেওয়া, সেটা করতে পারি। তো আবার কি করতে পারি, মনটাকে সোলটাকে ভালো রাখার জন্য একটু বিভিন্ন সমমনস্ক মানুষদের সাথে আমরা কানেক্টেড হতে পারি, এবং একটা ভালোভাবে আমাদের মনটাকে ভালো রাখতে পারি। তাহলে এই পর্যায়ে আমরা বললাম যে আমরা কি করে আহ, ভালো রাখতে পারি নিজেদের, এবং একটা অর্থনৈতিক স্বাধীনতাটা ভীষণ দরকার। তো আজকে এইটুকুই থাকলো, কেননা এখন তো সময় কারুর খুব একটা বেশি থাকে না। তো আপনাদের যদি কারুর কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই এখানে লিখতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি আমার নাম্বার দিয়ে দেবো, সেখানে যদি কোনো বিষয় আপনারা শুনতে চান লাইভ, আমি সেটাও করতে পারি, এবং আমি চেষ্টা করব। যদি নাম প্রকাশ করতে না চান সেটাও নিশ্চয়ই হবে, নাম প্রকাশ করব না। তো আলটিমেটলি আমরা এটাই বুঝলাম যে আমাদের নিজেদেরকে নিজেদেরই ভালো রাখতে হবে, অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। তো আজকে নারী দিবসে এইটুকুই ছিল আমার বক্তব্য। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, এবং নতুন করে প্রতিটা দিন বাঁচার চেষ্টা করুন। নমস্কার।